বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, সকলকে শুভ সকাল। আমাদের এখনকার ক্লাসটি মূলত দ্বাদশ শ্রেণী, অর্থাৎ যারা 2021 সালের পরীক্ষার্থী, তাদের সমাজকর্ম প্রথম পত্রের দ্বিতীয় ক্লাস। ধারাবাহিকভাবে আমাদের অ্যাসাইনমেন্টের এটি তৃতীয় ক্লাস। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের দ্বিতীয় যে অধ্যায়টি প্রথম পত্রের, আমাদের এই অধ্যায়ের বিষয়টি হল সমাজকর্মের যে আমাদের ইতিহাস ও দর্শন, সেই ইতিহাস অংশের আমাদের আলোচনার বিষয়। এই ইতিহাস অংশের তোমরা জানো যে আমরা 1601 সালের দরিদ্র আইন, 1834 সালের দরিদ্র আইন, বিভারেজ রিপোর্ট, চ্যারিটি অর্গানাইজেশন সোসাইটি ইত্যাদির পরে আমাদের এই অধ্যায়ের শেষে একটি টপিকস আছে, সেটি হলো শিল্প বিপ্লব। মূলত আমাদের এই তৃতীয় অ্যাসাইনমেন্টটি শিল্প বিপ্লবের উপরে। তোমরা ইতিমধ্যে তোমাদের যে অ্যাসাইনমেন্টের যে বিষয়টি, সেটি তোমরা লক্ষ্য করেছ। আমাদের অ্যাসাইনমেন্টের বিষয়টি হচ্ছে শিল্প বিপ্লবের ফলে সমাজকর্ম পেশার উত্থান, এবং এর সাথে দিয়ে আছে বিশ্ব এখন চতুর্থ শিল্প বিপ্লবের মুখোমুখি। এ বিষয়ে ভবিষ্যৎ সমাজকর্মী হিসাবে করণীয় নির্ধারণ। সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের যে নির্দেশনা আছে, সেই নির্দেশনা অনুযায়ী শিল্প বিপ্লবের বিভিন্ন দিক আমাদের আলোচনার মধ্যে আসবে। এরপর আসবে শিল্প বিপ্লবের যে পর্যায়গুলো, অর্থাৎ আমাদের অ্যাসাইনমেন্টে প্রদত্ত কাজটি হচ্ছে চতুর্থ শিল্প বিপ্লবের মুখোমুখি যে বিশ্ব, এই হিসাবে ভবিষ্যতে সমাজকর্মীদের কি করণীয় আছে। তাহলে এইগুলোতে যাওয়ার আগে আমরা শুরু থেকেই দেখি যে আমাদের শিল্প বিপ্লবের আমাদের বিষয়টি কি। তোমরা জানো, তোমাদের সাথে সরাসরি আমাদের ক্লাসও হয়েছে। আমরা খুব সাধারণ কথায় শিল্প বিপ্লব বলতে যেটি বুঝি, সেটি হচ্ছে দৈহিক বা কায়িক শ্রম নির্ভর ক্ষুদ্র উৎপাদন ব্যবস্থার পরিবর্তে যন্ত্র নির্ভর বৃহদায়তন উৎপাদন ব্যবস্থা গড়ে ওঠার মৌলিক প্রক্রিয়াকেই শিল্প বিপ্লব হিসাবে আখ্যায়িত করা হয়। অর্থাৎ মানুষের যে শ্রম শক্তি বা শ্রম, দৈহিক বা কায়িক যেটা আমরা বলি না কেন, এই নির্ভর যে আমাদের ছোট ছোট উৎপাদন ব্যবস্থা ছিল, এই ছোট উৎপাদন ব্যবস্থার মধ্যে যন্ত্র নির্ভর বড় উৎপাদন ব্যবস্থার তে যাওয়ার যে একটা মৌলিক প্রক্রিয়া, এটাকেই মূলত শিল্প বিপ্লব বলা হচ্ছে। এই শিল্প বিপ্লব কথাটি উৎপাদন ব্যবস্থার আমূল পরিবর্তনকে নির্দিষ্ট করার জন্য ব্যবহৃত হয়ে থাকে। ফরাসি সমাজতান্ত্রিক লেখক লুইস অগাস্ট ব্ল্যাঙ্ক 1837 সালে শিল্প বিপ্লব প্রত্যয়টি প্রথম ব্যবহার করেন। প্রখ্যাত ইংরেজ ঐতিহাসিক আর্নাল্ড টোয়েনবি 1884 সালে তার লেকচার অন দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ইন ইংল্যান্ড এই গ্রন্থে শিল্প বিপ্লব ধারণাটাকে স্পষ্টভাবে তুলে ধরেন, বা তারপর এটি মানুষের সামনে বা সাধারণের সামনে শিল্প বিপ্লব বা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এটি জনপ্রিয়তা লাভ করে এই শব্দটি। তাহলে আমরা দেখি যে শিল্প বিপ্লব বলতে কি। যদিও আমরা সাধারণভাবে বলেছি যে মানুষের দৈহিক বা কায়িক শ্রমের পরিবর্তে ক্ষুদ্র ক্ষুদ্র যে উৎপাদন ব্যবস্থা ছিল, সেখানে
যন্ত্রের ব্যবহার এবং বৃহদায়তন অর্থাৎ বড় আকারে সেখানে উৎপাদন ব্যবস্থার যে পরিবর্তন, এটাকেই মূলত বলা হচ্ছে শিল্প বিপ্লব। বিভিন্ন যে ঐতিহাসিক বলি বা অর্থনীতিবিদ বলি, তারা বিভিন্নভাবে শিল্প বিপ্লবকে চিহ্নিত করার চেষ্টা করেছেন। বলা হচ্ছে যে বিশ্বের ইতিহাসে শিল্প বিপ্লব এটি একটি যুগান্তকারী ঘটনা। মূলত অষ্টাদশ শতাব্দীর শেষার্ধে অর্থাৎ 1850 সালের পর থেকে প্রথমে ইংল্যান্ড এবং পরবর্তীতে সমগ্র ইউরোপে আধুনিক যন্ত্রপাতির ব্যাপক আবিষ্কারের ফলে যে শিল্পায়নের সূচনা ঘটে, তার ব্যাপকতা ও প্রয়োজনীয়তার গুরুত্ব বোঝানোর জন্য এই পরিবর্তনকে শিল্প বিপ্লব বলা হয়। তাহলে কি আসছে? অষ্টাদশ শতাব্দী শেষার্ধে প্রথমে ইংল্যান্ড, পরবর্তীতে ইউরোপের বিভিন্ন দেশে যে বিভিন্ন জিনিস আবিষ্কার, যন্ত্রপাতির আবিষ্কার, এর ফলে একটা ব্যাপক শিল্পায়ন হয়। এই শিল্পায়নটাকে মূলত বলা হচ্ছে শিল্প বিপ্লব। বিভিন্ন ঐতিহাসিক এবং অর্থনীতিবিদ শিল্প বিপ্লবের যে সংজ্ঞাগুলো দিয়েছেন, এর মধ্যে আর্নাল্ড টোয়েনবি বলছেন শিল্প বিপ্লব হলো 1760 সাল থেকে 1850 সালের মধ্যে ইংল্যান্ড এবং পরে অন্যান্য দেশে উৎপাদন ব্যবস্থায় যে যুগান্তকারী পরিবর্তন আসে, তারই সমন্বিত রূপ হলো শিল্প বিপ্লব। এখানে কিন্তু আর্নাল্ড টোয়েনবি শিল্প বিপ্লবকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে বেঁধে ফেলেছেন, অর্থাৎ 1760 সাল থেকে 1850 সালের মধ্যে। কিন্তু মূল বিষয়টি হলো শিল্প বিপ্লব এটি এমন একটি প্রক্রিয়া, এটি কিন্তু একটি চলমান প্রক্রিয়া, যে কারণে একে টাইম ফ্রেমের মধ্যে বাঁধাটা বোধহয় খুব বেশি যুক্তিযুক্ত না। যে কারণে ডব্লিউ রাস্টাও তার স্টেজ অফ ইকোনমিক গ্রোথ এই গ্রন্থে বলছেন শিল্পায়নে পদার্পণের প্রক্রিয়াই হলো শিল্প বিপ্লব। শিল্পায়নে পদার্পণের প্রক্রিয়া, যে প্রক্রিয়াটা কিন্তু বর্তমান বা এখনো চলমান। তাহলে আমরা ডব্লিউ রস্টার যে সংজ্ঞা, এই রস্টারের সংজ্ঞাতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এটা শিল্পায়নে পদার্পণ এবং এই প্রক্রিয়া যতদিন চলমান থাকবে, এই চলমান অবস্থাটি হলো কিন্তু শিল্প বিপ্লব। বাংলাদেশের একজন বিখ্যাত লেখক আবেদিন কাদের তার শিল্প বিপ্লব নামে একটি গ্রন্থ, যেটি 1986 সালে বাংলা একাডেমি থেকে প্রকাশিত হয়, এই গ্রন্থে তিনি শিল্প বিপ্লব সম্পর্কে বলছেন যে ইনিও কিন্তু আর্নাল্ড টোয়েনবির ওই ধারা অনুযায়ী বলেছেন যে 1760 সাল থেকে 1850 সালের মধ্যবর্তী সময়ে একটা সুদূর প্রসারী ও দীর্ঘ সময়ব্যাপী সামাজিক বিপ্লব বিশ্বের উৎপাদন ব্যবস্থা, অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতি এবং সার্বিক চিন্তাধারায় যে আমূল পরিবর্তন বয়ে আনে, তাকে অর্থনীতি ও ইতিহাসের ভাষায় শিল্প বিপ্লব বলা হয়। তাহলে এই যে তিনটে সংজ্ঞাকে আমরা আলাদা আলাদাভাবে চিহ্নিত করলাম, সেখান থেকে কি পাচ্ছি যে অতীতের অবৈজ্ঞানিক এবং অযান্ত্রিক কৃষিভিত্তিক হস্তচালিত ও ক্ষুদ্রাকৃতির উৎপাদন ব্যবস্থার পরিবর্তে বৈজ্ঞানিক যান্ত্রিক প্রযুক্তি ও জ্ঞান প্রয়োগের মাধ্যমে উৎপাদন, যাতায়াত, যোগাযোগ সহ সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, রাজনৈতিক প্রভৃতি ক্ষেত্রে ব্যাপক পরিবর্তনের সমন্বিত রূপই হচ্ছে শিল্প বিপ্লব। আর এই শিল্প বিপ্লব হচ্ছে মানব সভ্যতার ইতিহাসে একটি বড় মাইল ফলক। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের ধারণার অংশটুকু গেল। এরপর আমাদের যে নির্দেশনা আছে, সেই নির্দেশনা অনুযায়ী শিল্প বিপ্লবের প্রভাব, এবং সেখানে আমাদেরকে ইতিবাচক এবং নেতিবাচক অর্থাৎ পজিটিভ এবং নেগেটিভ দুই ধরনের প্রভাব আমাদেরকে আলোচনায় আনতে হবে। তোমাদের নির্দেশনায় আছে যে 3টি করে প্রভাব আনা, অর্থাৎ ইতিবাচক 3টি এবং নেতিবাচক 3টি। আমরা কিন্তু এখানে বেশ কয়েকটি এনেছি। বেশ কয়েকটি আনার পেছনে কারণ আমরা গত ক্লাসেও আমি বলেছিলাম তোমাদেরকে
যে এটি সরাসরি তোমাদের কপি করার ক্লাস না, তোমরা এখান থেকে একটি গাইডলাইন নিয়ে বা এটি হলো তোমাদের রোড ম্যাপ, তোমরা কিভাবে তোমাদের অ্যাসাইনমেন্টটি উপস্থাপন করবে তারই একটি ধারাবাহিক তোমাদের সাথে, যেহেতু এখন লকডাউনের সময় তোমাদের সাথে কিন্তু এটি একটি মত বিনিময় সেশনও বলতে পারো তোমরা। তো শিল্প বিপ্লবের এই সুদূর প্রসারী দীর্ঘমেয়াদে যে প্রভাব, যেটি আমাদের আর্থ সামাজিক রাজনৈতিক এবং আমাদের মনস্তাত্ত্বিক বা আমাদের চিন্তাধারায় যে পরিবর্তনগুলো এনেছে, আর এই পরিবর্তনগুলো আনলে এখানে হয়েছে কি উৎপাদন বন্টন, এই প্রত্যেকটা ক্ষেত্রে একটা পজিটিভ বা ইতিবাচক পরিবর্তন দেখা দিয়েছে। সেই ইতিবাচক পরিবর্তনের মধ্যে কি আসছে? বৃহদায়তন উৎপাদন ব্যবস্থা। বৃহদায়তন উৎপাদন ব্যবস্থা অর্থাৎ আগে যে ছোট ছোট উৎপাদন ব্যবস্থা ছিল সেটা কিন্তু এখন বিশাল বা বড় আকৃতির হয়েছে। আমরা যে কোনো এখন উৎপাদন কার্যক্রমে দেখি আর কিন্তু সেই কুটির শিল্প ভিত্তিক বা ছোট ছোট যে উৎপাদন ব্যবস্থা, সেই ছোট উৎপাদন ব্যবস্থা নাই, এটি বৃহদায়তন হয়েছে। দেখা যাচ্ছে যে একই সাথে বিভিন্ন জিনিস উৎপাদন করে একটি কমপ্লিট বা একটি ফিনিশড গুডে এটাকে রূপান্তরিত করা হচ্ছে। তারপর বলা হচ্ছে, যদি আমরা লক্ষ্য করি, দ্বিতীয়টি উৎপাদন বৃদ্ধি। উৎপাদন বৃদ্ধিটা কি? খুব সিম্পল কথাই, আমরা অধিকাংশ হচ্ছে কৃষিজীবী পরিবারের সন্তান। আমরা যদি দেখি যে আমাদের প্রচলিত, অন্তত আমাদের বাংলাদেশের ক্ষেত্রে এখনো যে প্রচলিত কৃষি ব্যবস্থা, এই কৃষি ব্যবস্থায় কিন্তু আমাদের উৎপাদন সেরকম ভাবে যদিও বেড়েছে কিন্তু ব্যাপক সফলতা আনে নাই। সেই ক্ষেত্রে আমরা বলছি কি যে এটাকে কৃষির আধুনিকায়ন করা। আধুনিকায়ন করতে গেলে একেবারে যদি আমরা চাষের থেকে শুরু করি, তাহলে সেখানে প্রযুক্তি বা সেখানে যন্ত্রের ব্যবহার, অর্থাৎ ট্রাক্টর অথবা পাওয়ার টিলারের ব্যবহার, তারপরে আধুনিক বীজের ব্যবহার, সমন্বিত সেচ ব্যবস্থা, এই যে বিভিন্ন কাজগুলো যদি করা যায় তাহলে সেখানে কি হয়? উৎপাদনটা বৃদ্ধি পাবে। ঠিক একইভাবে শিল্পায়নের ফলে বা শিল্প বিপ্লবের ফলে সেখানে হচ্ছে কি উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। খুব সাধারণভাবে আমরা যদি বলি, আমরা ধান থেকে যে চালটাকে রূপান্তরিত করি, আমাদের প্রচলিত বা ট্র্যাডিশনাল যে ব্যবস্থা ছিল সেখানে কিন্তু ওই কিছু চালকে সেদ্ধ করা, তারপর সেটিকে রোদ্রে শুকানো, তারপর সেটি আমাদের চোখে দেখা যেগুলি সাধারণ ধানের মিলে বা হাস্কিং মিলে সেটিকে চালে রূপান্তরিত করা। কিন্তু বর্তমান ব্যবস্থায় যে অটো রাইস মিলগুলো আছে, সেখানে উৎপাদন কিভাবে বৃদ্ধি পেয়েছে? সেখানে কিন্তু অল্প ধান সেদ্ধ করা বা সেটাকে চালে রূপান্তরিত করা বা প্রসেস করা এই বিষয়টি নেই। সম্পূর্ণ চালটি মেশিনে যাচ্ছে, সেখানে সেদ্ধ করা, সেখানে শুকানো, এমনকি যখন একেবারে পরিপূর্ণ চালে রূপান্তরিত হয়ে আসছে, সেখানে কিন্তু কালার শটিং মেশিনের মাধ্যমেও সেখান থেকে মরা চাল বা ভাঙা খুদ অথবা কালো যে চালগুলো থাকে এগুলো কিন্তু সেখানে বাছাই করা হচ্ছে। দেখা যাচ্ছে কি যে আমাদের দেশে সেই প্রচলিত ধানের মিল গুলোতে সারাদিনে হয়তো 50 মন ধানকে তারা চালে রূপান্তরিত করতে পারত, কিন্তু আধুনিক রাইস মিলগুলো এখানে উৎপাদন বৃদ্ধি এত পেয়েছে যে 500 কুইন্টাল পর্যন্ত তারা কোনো কোনো বড় ধরনের উৎপাদন প্রতিষ্ঠান এটি উৎপাদন ঘটাতে সম্ভব হয়েছে বা ঘটাচ্ছে। তাহলে এরকম ভাবে দেখা যাচ্ছে যে উৎপাদন বৃদ্ধি ব্যাপকভাবে কিন্তু উৎপাদন বৃদ্ধি পেয়েছে শিল্প বিপ্লবের ফলে, যেহেতু যান্ত্রিক প্রযুক্তির ব্যবহার এবং সেখানে নতুন নতুন যে যন্ত্র এগুলির ব্যবহারে এই উৎপাদন ব্যবস্থাটি বেড়ে যাচ্ছে। এরপর বলা হচ্ছে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। এই যে নতুন নতুন কর্মসংস্থানের মিল কলকারখানা বাড়ছে, সেখানে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। খুব সাধারণভাবে উদাহরণ দেওয়া যায়, একসময় আমাদের দেশে আমরা যে পোশাকগুলো পরি, এই পোশাকগুলো কিন্তু এলাকার এক একজন টেলার মাস্টার বা দর্জি তারা তৈরি করতেন, এবং ঠিক এই কাজে যারা অভিজ্ঞ তারাই এই কাজটি করতেন, অন্যরা এই কাজটি করতেন না। কিন্তু এখন দেখা যাচ্ছে যে গার্মেন্টস শিল্প বা পোশাক শিল্পের উন্নতির ফলে সেখানে কিন্তু ব্যাপক হারে মানুষের কর্মসংস্থান বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন লেভেলের মানুষ বা বিভিন্ন ধরনের সেখানে কিন্তু কাজের ক্যাটাগরি আছে, এবং সেখানে তারা কর্মসংস্থান এর ব্যবস্থা করতে পেরেছে। পরবর্তী আমরা যেটি বলছি, পরবর্তীটি হলো আমাদের জীবনযাত্রার মান উন্নয়ন। মানুষের যখন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়ে যায়, তখন কিন্তু তারা সেখানে কাজ করার বিনিময়ে তারা পারিশ্রমিক পায় বা মজুরি পায়।
সেখানে জীবনযাত্রার মানের যেমন উন্নতি ঘটছে, আবার যে আমরা উদাহরণ হিসেবে বলেছিলাম যে কৃষি উৎপাদন আমাদের বেড়েছে, কৃষি উৎপাদন বাড়ার ফলেও কিন্তু মানুষের জীবনযাত্রার মানটাকে আরো উচ্চ পর্যায়ে নিয়ে যাচ্ছে বা জীবনযাত্রার মানটা উন্নয়ন হচ্ছে। নেক্সট বলা হচ্ছে যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। যাতায়াত যোগাযোগ ব্যবস্থার আমরা জানি যে বিভিন্ন ক্ষেত্রে দ্রুতগামী যানবাহন, এছাড়াও আমরা যে সকল মাধ্যমে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আমরা মোবাইল বা ইন্টারনেট এগুলোর মাধ্যমে কি হয়েছে, সারা বিশ্বের সাথে আমরা খুব চমৎকারভাবে আমাদের এই যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটাতে পেরেছি। এবং বাস্তবতা হচ্ছে কি যে আমি রাজশাহী কলেজে আমাদের স্টুডিওতে তোমাদের ক্লাসের সাথে আছি, আর তোমরা যে যার বাড়িতে অবস্থান করে, কেউ হয়তো আমাদের যেমন আমাদের এই ক্লাসের ঐশী রূপ আছে সিরাজগঞ্জে, সে কিন্তু এই ক্লাসটি ওইখান থেকে ফলো করতে পারছে, বা তার সাথে একটা রাজশাহী কলেজের বা যে কোনো বিষয়ের কিন্তু ক্লাসের একটা যোগাযোগ স্থাপিত হচ্ছে। যাতায়াত বলতে কিন্তু চলমান যে জিনিসগুলো, অর্থাৎ গাড়িতে আমরা বিমান, রেল, সড়ক পথ এগুলোতে যেগুলো ব্যবহার করি সেগুলো যাতায়াত ব্যবস্থা। আর যোগাযোগটা হচ্ছে একে অপরের সাথে যে যোগাযোগ। বাংলাদেশে বসে আজ আমরা স্যাটেলাইটের মাধ্যমে আমেরিকার কোনো একটি ঘটনা দেখতে পাচ্ছি, অথবা জাপানে অনুষ্ঠিত অলিম্পিক গেমস গুলো আমরা লাইভ উপভোগ করতে পারছি, এগুলো কিন্তু যোগাযোগ। তাহলে তথ্য প্রযুক্তির উন্নতি বা শিল্প বিপ্লবের ফলে যাতায়াত এবং যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটেছে। পরবর্তীটি বলা হচ্ছে প্রাকৃতিক শক্তিকে আয়ত্তকরণ। আমাদের যে প্রাকৃতিক শক্তিগুলো আছে, অর্থাৎ মাটির নিচে খনিজ সম্পদ যেগুলোকে আমরা বলি তেল, গ্যাস, কয়লা, এগুলোর যেমন ব্যবহার আছে বা ব্যবহার হচ্ছে, আরো উন্নত হওয়ার ফলে এখন কি হয়েছে, সূর্যের আলো থেকে অর্থাৎ সোলার সিস্টেমে কিন্তু শক্তি উৎপাদন হচ্ছে। তাহলে এই যে প্রাকৃতিক শক্তি, এটাকে মানুষ আয়ত্ত করেছে এবং সেটি প্রযুক্তিগত উন্নতি ঘটিয়ে সেটিকে মানুষ নিজে ব্যবহার করতে পারছে। এটি হলো কিন্তু প্রাকৃতিক শক্তিকে আয়ত্তকরণ। এবং আমরা যে পূর্বের জিনিসগুলোকে বললাম, অর্থাৎ উৎপাদন ব্যবস্থা, বৃহদায়তন উৎপাদন ব্যবস্থা, উৎপাদন বৃদ্ধি, জীবনযাত্রার মান উন্নয়ন, যাতায়াত যোগাযোগ ব্যবস্থা, এই সব কাজে কিন্তু আমরা প্রাকৃতিক শক্তিকে আমাদের হাতের মুঠোয় নিয়ে সেটাকে আমরা ব্যবহার করতে পারছি। সর্বোপরি আমরা বলছি সমাজকর্মের বিকাশ, অর্থাৎ যেহেতু আমাদের বিষয়টি, অর্থাৎ আমাদের যে পাঠ্য বিষয় এটি হলো সমাজকর্ম, এই সমাজকর্মের উদ্ভব বা বিকাশ শিল্প বিপ্লবের ফলশ্রুতিতে। আরো কিন্তু অনেক ধরনের আমরা এর ইতিবাচক প্রভাব দেখি, কিন্তু আমরা সীমিত আকারে নিয়ে এসেছি তোমাদের লেখার সুবিধার্থে। তোমাদের যেহেতু নির্দেশনা আছে 3টি ইতিবাচক এবং 3টি নেতিবাচক প্রভাব, এর মধ্যে থেকে যেটি যেটি তুমি মনে করবে যে আমাদের জন্য বা আমার জন্য বেশি উপযোগী বা আমি সুন্দর করে লিখতে পারবো, সেটি তুমি উল্লেখ করবে। পরবর্তীতে আমরা চলে যাই। পরবর্তীতে আমাদের হলো নেতিবাচক প্রভাব, অর্থাৎ নেগেটিভ যে প্রভাবগুলো ফেলেছে। নেগেটিভ প্রভাবের মধ্যে বলা হচ্ছে কি অর্থনৈতিক নিরাপত্তাহীনতা। অর্থনৈতিক নিরাপত্তা নেতিবাচক প্রভাব, অর্থাৎ আমাদের যে ইতিবাচক প্রভাব তারই কিন্তু বিপরীত দিক। আমরা ইতিবাচক প্রভাবে বলছিলাম যে কর্মসংস্থান বৃদ্ধি, জীবন মানের উন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি পেল, কিন্তু সাথে সাথে কি হলো, একটা অর্থনৈতিক নিরাপত্তাহীনতা। কেন অর্থনৈতিক নিরাপত্তাহীনতা? উৎপাদন ক্ষেত্রে যখন প্রযুক্তির ব্যবহার হচ্ছে তখন কিন্তু মানুষের কায়িক বা দৈহিক শ্রম আর দরকার পড়ছে না। এই যে প্রযুক্তি না জানা লোকগুলি, তারা কিন্তু বেকার হয়ে যাচ্ছে বা তারা একটা অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে যাচ্ছে। অথবা যদি আমরা কৃষি ব্যবস্থা দিয়ে বলি, যে আমাদের দেশের যে প্রচলিত কৃষি ব্যবস্থা, দেখা যাচ্ছে যে 1 বিঘা বা 1 একর জমির ধান কাটতে অন্তত 5 জন শ্রমিক তারা 5 দিন বা 7 দিন কাজ করছে। কিন্তু বর্তমানে যে রিপার মেশিন আছে, এই রিপার মেশিনের ফলে দেখা যাচ্ছে যে এটি 1 ঘন্টাতেই কিন্তু সমস্ত ফসল কেটে শুধু না, সেটাকে মাড়াই করে বস্তাবন্দি করা হচ্ছে। তাহলে এই যে আমাদের 10 জন বা 7 জন শ্রমিক 1 একর জমিতে কাজ করতো, তাদের কিন্তু কাজের অনিশ্চয়তার মধ্যে তারা পড়ে গেল, তারা বেকার হয়ে গেল, তাদের অর্থনৈতিক নিরাপত্তাহীনতায় তারা পড়ে গেছে। এরপর বলা হচ্ছে সামাজিক মূল্যবোধের অবক্ষয়। শিল্প বিপ্লবের ফলে যেটি হয়েছে যে মানুষের জীবন হয়ে গেছে অত্যন্ত গতিশীল, আর এই গতিশীল জীবনে মানুষ কিন্তু তার নিজেকে নিয়ে যত বেশি চিন্তা করে, তার পারিপার্শ্বিকতায় যারা আছে বা সামাজিকভাবে যাদের সাথে সামাজিক বন্ধনে আবদ্ধ ছিল, সেখান থেকে সে কিন্তু বিচ্যুত হয়ে যাচ্ছে। আর শুধুমাত্র
যান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে এসে একটা মানুষের সেই সামাজিক এবং মানসিক মূল্যবোধগুলোর কিন্তু অনেক ঘাটতি বা অনেক সেখানে ব্যত্যয় ঘটছে। ফলে হচ্ছে কি যে বিভিন্ন ধরনের মানুষের প্রতি মানুষের যে একটা সহজাত ভালোবাসা বা একটা মানবিক দিক, সামাজিকভাবে একটা মানুষ যে বিভিন্ন মানুষের সাথে সম্পর্কিত, সেই দিকগুলোও কিন্তু মানুষ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। যেমন শহর অঞ্চলে আমরা তৃতীয়টা যেটা বলছি, অস্বাস্থ্যকর বাসস্থান এবং কর্মপরিবেশ। যদি শহর এলাকায় আমরা বাসস্থানের কথা ধরি, তাহলে যারা শ্রমজীবী লোক তারা বিভিন্ন ধরনের বস্তি বা নিম্ন জীবনমানের যেসব এলাকায়, সেই সব এলাকায় বসবাস করে। সে শুধু একা বসবাস করে, পরিবার পরিজন তার দেশে থাকে বা তার গ্রামের বাড়িতে থাকে, সেখানে তার পিতামাতা থাকতে পারে, স্ত্রী থাকতে পারে, সন্তানরা থাকতে পারে। অনেক সময় দেখা যায় যে কাজের অভাবে বা কর্মসংস্থানের ব্যবস্থা না করতে পারার কারণে সেই পরিবার বা তার উপর নির্ভরশীল যে বৃদ্ধ মা বাবা ছিল, তাদের প্রতি সে দায়িত্ব পালন করতে ব্যর্থ হচ্ছে বা করে না। এই যে ব্যবস্থাটি, এটি কিন্তু অনেকটা এই বলা হচ্ছে যে এটি সামাজিক মূল্যবোধের অবক্ষয়। আর অস্বাস্থ্যকর বাসস্থানের যে কথাটি আমরা শুরুই করেছিলাম, যে যখন লোকজন কাজের আশায় শহরে আসে এবং শহরে তো তার সেই নিজস্ব এলাকার মতো বাসস্থান পায় না, কোনো রকমে কোনো জায়গায় মাথা গোজার একটা ঠাঁই করে সে তাকে থাকতে হয়, যেখানে মানুষের দৈনন্দিন জীবনের যে চাহিদাগুলো আছে, একেবারে ড্রিঙ্কিং ওয়াটার বা পানীয় জল থেকে শুরু করে পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, এগুলো খুবই নিম্নমানের হয়ে থাকে। এক কথায় যেগুলো বস্তি বস্তি এলাকার অবস্থা বললে আমরা খুব সহজে বুঝি, এগুলি যেমন হয়ে থাকে। আবার সে যে পরিবেশে কাজ করে বা চাকরি করে, সেই পরিবেশগুলোও কিন্তু অনেক সময় উন্নত হয় না। কেননা অনেক সময় যারা শিল্পোদ্যোক্তা থাকে বা মালিক পক্ষ থাকে, সব মালিক পক্ষ কিন্তু না, কিছু কিছু মালিক পক্ষ থাকে যে শ্রমিকের কাছ থেকে যে পরিমাণ শ্রম নেয়, সেই পরিমাণ কিন্তু তারা সেখানে বিনিয়োগ করে না, যার ফলে অস্বাস্থ্যকর কর্মপরিবেশ থাকে, যেগুলো আমাদের মানে জনস্বাস্থ্যের প্রতি বা সাধারণ মানুষের স্বাস্থ্যের প্রতি একটা হুমকির সম্মুখীন হয়ে দাঁড়ায়। তারপরে বলা হচ্ছে সামাজিক বন্ধনের শিথিলতা। মানুষ এই যে দূর দূরান্তে কাজ করতে যায় বা দেশ থেকে বিদেশে কাজ করতে যায়, তার ফলে সেখানে কিন্তু মানুষ বিভিন্ন ধরনের পারস্পরিক একটা যে সামাজিক বন্ধন, সেই সামাজিক বন্ধন থেকে মানুষ দূরে সরে যায়। এরপর বলা হচ্ছে পেশাগত দুর্ঘটনা। এমন কিছু কাজ আছে যে কাজগুলো করলে কিন্তু সেই পেশাগত দুর্ঘটনায় মানুষ পড়ার বা আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। যেমন আমরা বলতে পারি যে বিভিন্ন যে মিল কলকারখানায় শ্রমিকরা কাজ করে, বিশেষ করে জুট মিল অথবা টেক্সটাইল মিল, এইখানকার শ্রমিকদের কিন্তু তারা বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহারের ফলে পেশাগত দুর্ঘটনায় পড়তে পারে। আবার এই সকল কলকারখানায় কাজ করার ফলে যে রাসায়নিক বিক্রিয়া বা যে গ্যাসের সৃষ্টি হয়, সেখান থেকেও কিন্তু অনেকে বিভিন্নভাবে অসুস্থ হয়ে পড়ে। অথবা চালক হিসাবে যারা গাড়ির চালক হিসাবে যারা কাজ করে, তারাও কিন্তু এরকম পেশাগত দুর্ঘটনার সম্মুখীন হয়ে থাকে। এটি তোমরা জানো। ঠিক গতকালই মাস্কট থেকে বাংলাদেশের রাজধানী ঢাকাগামী একটি ফ্লাইট, সেখানকার যিনি পাইলট, তিনি যখন অসুস্থ বোধ করেন বা এটি নিউজে বলা হচ্ছে যে তিনি হার্ট অ্যাটাক করেন, জরুরি অবতরণ করতে বাধ্য হয় ভারতের নাগপুরে। এই যে একটি মানুষ, মানে বিমানের প্রযুক্তি বা বিমানের অন্যান্য ফ্যাসিলিটিস বেশি বলে কিন্তু এই মানুষটি এই কাজটি করতে পেরেছে। অনেক সময় দেখা যায় যে চালকদের অদক্ষতা শুধু না, চালকদের অনেক সিনসিয়ারিটি থাকার ফলেও, যন্ত্র বিকল বা অন্য চালকদের অসচেতনতার ফলেও কিন্তু অনেক চালক দুর্ঘটনার সম্মুখীন হয়। এই যে কাজ করতে গিয়ে যে অসুস্থতা বা দুর্ঘটনার শিকার, এগুলোকে কিন্তু পেশাগত দুর্ঘটনা বলে। যেমন আমরা বলতে পারি যে আমাদের এই যে কোভিড-19 চলাকালীন সময় আমাদের দেশে বিভিন্ন চিকিৎসক তার রোগীদেরকে ট্রিটমেন্ট দিতে গিয়ে কিন্তু তারা নিজেরাই কোভিড আক্রান্ত হয়েছে এবং পরবর্তীতে তারা মৃত্যুবরণ করেছে। এটা কিন্তু এক ধরনের পেশাগত দুর্ঘটনা। তাই শিল্প বিপ্লবের একটি একটি নেতিবাচক দিক যে বিভিন্ন ধরনের পেশাগত দুর্ঘটনার সম্ভাবনা থাকে। এরপর বলা হচ্ছে বহুমুখী ও জটিল সামাজিক সমস্যার উদ্ভব। দিন যত যাচ্ছে, মানুষ প্রযুক্তিগতভাবে যত উন্নত হচ্ছে, তত কিন্তু বহুমুখী এবং জটিল সামাজিক সমস্যাগুলোর উদ্ভব হচ্ছে। যেমন আমরা এখন বলতে পারি, এখনকার দিনে খুব প্রচলিত একটি শব্দ আছে যে সাইবার ক্রাইম, অথবা এই সুপার কম্পোজের মাধ্যমে অন্য একজনের ছবির উপরে তোমার একটি ছবি দিয়ে সেখানে একটি
অশ্লীলতাপূর্ণ একটি ছবি দিয়ে তোমাকে লোকসমাজে কিন্তু কি করা যায়, অপমান করা যায়, বা লোকসমাজে তোমাকে হেয় প্রতিপন্ন করা যায়। এইরকম মানে এটা কিন্তু একেবারে আমি রিসেন্ট বা আধুনিক সমস্যার কথা বলছি। এছাড়াও কিন্তু দেখা যাচ্ছে যে এই যে কলকারখানা থেকে যে গ্যাস অথবা বর্জ্য এগুলো হয়, নিষ্কাশিত হয়, এগুলো কিন্তু আমাদের ভূমি বা জমির উর্বরতা নষ্ট করে। এগুলো আমাদের নদীর পানির পিওরিটি বা বিশুদ্ধতা নষ্ট করে। সেখানে মাছ সহ আরো যে সকল জলজ প্রাণী থাকে সেগুলোও কিন্তু আক্রান্ত হয়। এরকম ভাবে বলা হচ্ছে যে শিল্প বিপ্লবের ফলে যে সমস্যাগুলো দেখা দেয় সেগুলো জটিল এবং বহুমুখী সামাজিক সমস্যা। যেমন আমরা বলতে পারি যে খুব সাধারণভাবে যে আমরা শুরুতে কি বলেছিলাম, যদি আমরা দেখি অর্থনৈতিক নিরাপত্তাহীনতা, অর্থনৈতিক নিরাপত্তাহীনতার ফলে বেকার হয়ে যাচ্ছে। বেকার হওয়ার ফলে তার উপরে নির্ভরশীল যারা, অর্থাৎ তার স্ত্রী, তার সন্তান, তাদের উপরে সে অত্যাচার করছে। তাহলে সেখান থেকে নারী নির্যাতন এক ধরনের সামাজিক অবক্ষয় বা সামাজিক সমস্যা। এই জন্যই বলা হচ্ছে এই যে বহুমুখী এবং জটিল আকার ধারণ করে বিভিন্ন সমস্যাগুলি। এরপর বলা হচ্ছে বস্তুগত দৃষ্টিভঙ্গি এবং জীবনধারায় পরিবর্তন। যখন মানুষের আয় বৃদ্ধি পেল, মানুষের অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য আসলো, তখন কিন্তু মানুষের মানবিক দিকগুলো উপেক্ষিত হয় এবং মানুষ বস্তুগত বিষয়ের প্রতি বেশি করে দৃষ্টি আরোপ করে। ফলে সেখানে হয় কি, জীবনধারায় একটা পরিবর্তন আসে, যেটিকে আমরা এর আগেও বলেছি যে সামাজিক বন্ধনের শিথিলতা অথবা মূল্যবোধের অপক্ষয়, এই নেতিবাচক দিকগুলি দেখা যায়। তাহলে আমাদের দুইটা স্তর গেল, অর্থাৎ সমাজকর্মের ধারণাও গেল, আমরা শেষ করলাম। আবার শিল্প বিপ্লবের ইতিবাচক এবং নেতিবাচক প্রভাব তোমাদের যেহেতু নির্দেশনায় আছে 3টি ইতিবাচক এবং 3টি নেতিবাচক, তোমরা সেভাবেই লিখবে, এত বেশি তোমাদের দেওয়ার দরকার নাই। এরপর আমরা আসি, যেহেতু আমাদের মূল আলোচনায় যেতে হলে, মূল আলোচনা আমাদের বলেছে সমাজকর্ম বিকাশে বা সমাজকর্মের উত্থানে শিল্প বিপ্লবের ভূমিকা। মূলত মানুষ একবারে সৃষ্টির শুরু থেকেই কিন্তু সে তার মতো করে তার আশেপাশের যে লোকজন, অর্থাৎ তার যে সঙ্গী দল বা তার সমষ্টি, তাদের প্রতি কিন্তু তার একটা স্বাভাবিক সহানুভূতি বা একটা মানবিকতা বোধ ছিল। আস্তে আস্তে যখন জীবন গতিশীল হয়ে উঠলো, এগুলো কিন্তু কি হলো, তার মধ্যে থেকে লোপ পেল। আমরা বলতে পারি যে মানুষের যে সমাজ কল্যাণের ধারণা, এই সমাজ কল্যাণের ধারণাটি হচ্ছে মানুষের চিরায়ত ধারণা। আর সমাজ কল্যাণের এই চিরায়ত ধারণা থেকে শিল্প বিপ্লবের ফলে যে সমাজকর্মকে আমরা পেয়েছি, এটাকে বলা যায় সমাজ কল্যাণের একটা পরিশীলিত রূপ বা আধুনিক রূপ। সেই আধুনিক রূপ আমরা কিভাবে পেলাম, যে শিল্প বিপ্লব কি করেছে, আধুনিক যে অর্থনীতির জন্ম দিয়েছে বা যে জীবন ব্যবস্থার সৃষ্টি করেছে, সেটি আগের জীবন ব্যবস্থা, অর্থাৎ আমাদের যে সহজ সরল জীবন ব্যবস্থা ছিল, সেটি থেকে কিন্তু আলাদা বৈশিষ্ট্যপূর্ণ। আর এই আলাদা বৈশিষ্ট্যপূর্ণ হওয়ার ফলে মানুষের পারিবারিক কাঠামোতে পরিবর্তন। কিরকম পারিবারিক কাঠামোতে পরিবর্তন, যে আগের পরিবারগুলো ছিল যৌথ পরিবার ব্যবস্থা। যৌথ পরিবার ব্যবস্থায় এটাই আমরা জানি যে সাধারণত যারা বৃদ্ধ থাকে বা শিশু থাকে, অর্থাৎ যারা একটু ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মধ্যে পড়ে, তাদের দেখাশোনা করার দায়িত্ব কিন্তু পরিবারের অন্যান্য সদস্যরা পালন করে থাকে। কিন্তু এই যে আধুনিক একক পরিবার এর ক্ষেত্রে এসে কিন্তু দেখা যাচ্ছে যে শিশু বা বৃদ্ধ এই বয়সী যারা থাকে, তারা কিন্তু আর ওই মানে অন্যদের সাহচর্য পায় না, বা সেখান থেকে তাদের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের আশঙ্কা বা বিপদগ্রস্ততা দেখা দেয়। শিল্প বিপ্লবের যে পরিবর্তনগুলো, যেমন মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে, পাশাপাশি বেকারত্ব বৃদ্ধি পেয়েছে, মানুষের মূল্যবোধের অবক্ষয় হয়েছে, সামাজিক অনাচার এইগুলো যেমন বেড়েছে, এতে করে হয়েছে কি, যে আমাদের যে প্রচলিত সমাজ কল্যাণ ব্যবস্থা ছিল বা যে সমাজ কল্যাণ দর্শনগুলো আমাদের ছিল, এর মধ্যে কিন্তু একটা ব্যাপক পরিবর্তন এসছে। আর পরিবর্তন এসছে মানুষের এই কর্মতৎপরতায়। ফলে এই প্রচলিত সমাজ কল্যাণের, অর্থাৎ যেটিকে আমরা এই যে আমাদের লাস্ট লাইনে বলছি যে প্রচলিত সমাজ কল্যাণের, অর্থাৎ সনাতন সমাজ কল্যাণের পাশাপাশি জন্ম হয়েছে আধুনিক সমাজ কল্যাণের, বা যেটি সমাজকর্ম হিসাবে পরিচিত।
তো সমাজকর্ম বিকাশে শিল্প বিপ্লবের বিশেষ বিশেষ দিক কোনগুলি? যে বহুমুখী সামাজিক সমস্যার উদ্ভব, এর কার্যকর সমাধানের প্রয়োজনীয়তা অনুভব। যে বহুমুখী সামাজিক সমস্যা যখন সৃষ্টি হলো বা উদ্ভব হলো, এর কার্যকর সমাধানের জন্য, অর্থাৎ সেই ট্র্যাডিশনাল ভাবে বা সনাতনী ভাবে এগুলো মেটানোর জন্য কিন্তু আধুনিক সমাজ কল্যাণ বা যেটাকে আমরা সমাজকর্ম বলছি সেটির উদ্ভব না। এটি হচ্ছে যে বহুমুখী সমস্যা সমাধানের জন্য, এটাকে মানুষের ফিল করা এবং এটা কার্যকর সমাধানের জন্য সমাজকর্মের উদ্ভব। তারপরে বলা হচ্ছে মানুষের চিন্তা চেতনার পরিবর্তন। যখন শিল্প বিপ্লব ঘটলো, মানুষের তথ্য প্রযুক্তি জ্ঞান বিজ্ঞান চারিদিকে কিন্তু মানুষের উন্নতি ঘটলো, সাথে সাথে মানুষের কিন্তু নতুন নতুন চিন্তাধারা, এই যে বিভিন্ন চিন্তাধারা আছে, বিশেষ করে যারা পৌরনীতি পড়ো তোমরা সেখানে লক্ষ্য করেছো যে সেখানে অর্থনীতি যারা পড়ো সেখানে পুঁজিবাদী অর্থনীতি ব্যবস্থার কথা তোমরা শিখেছো, সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার কথা শিখেছো, পৌরনীতি সুশাসনের ক্ষেত্রে তোমরা ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের কথা শিখেছো। এই যে বিভিন্ন নতুন নতুন চিন্তাধারা, এই চিন্তাধারাই কিন্তু মানুষের মধ্যে একটা পরিবর্তন এনেছে। আর চিন্তাধারায় যখন পরিবর্তন এসছে, স্বাভাবিকভাবে মানুষের সামাজিক পরিবর্তন কিন্তু একটা ঘটনাক্রমে এসছে। অর্থাৎ মানুষের সেই প্রচলিত ধারণা থেকে, যেমন সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা বা পুঁজিবাদী রাষ্ট্র ব্যবস্থা, সেখান থেকে কিন্তু আধুনিক যে রাষ্ট্র ব্যবস্থা, যেটাকে বলা হচ্ছে কল্যাণমুখী রাষ্ট্র ব্যবস্থা, এই যে একটা ক্রমাগত পরিবর্তন, এই ক্রমাগত পরিবর্তনের ফলে কিন্তু আধুনিক সমাজকর্ম বা সমাজকর্ম পেশার উত্থান ঘটেছে। এরপর বলা হচ্ছে সমাজসেবার বহুমাত্রিক তৎপরতা। আগের দিনে অর্থাৎ সনাতন সমাজ কল্যাণে কি হতো, যে সমাজে যারা অসহায় দুস্থ, শুধুমাত্র তাদেরকে সাহায্য করার জন্যই সনাতন সমাজ কল্যাণ ব্যবস্থাটি ছিল। কিন্তু বর্তমান অবস্থায় দেখা যাচ্ছে যে শুধুমাত্র সমাজে অসহায় বা দুস্থ ব্যক্তিরাই তাদের জন্য সাহায্যের দরকার আছে তা না। সমাজে প্রায় প্রতিটি মানুষ, অর্থাৎ অর্থনৈতিকভাবে যিনি সমৃদ্ধ, তারও কিন্তু কখনো কখনো সেও সামাজিক বিপর্যয়ের মধ্যে পড়ে, তারও কিন্তু বিভিন্ন ধরনের সাপোর্ট বা সহায়তা লাগে। অথবা একটি ছোট শিশু হতে পারে, সে একটি অবস্থাপন সম্পন্ন ঘরের সন্তান, কিন্তু দেখা যাচ্ছে যে মা বাবা দুজনেই কর্মজীবী, মা বাবা দুজনেই চলে যাচ্ছে তাদের কাজের ক্ষেত্রে, তখন শিশুটির কিন্তু একটি সাপোর্ট বা সহায়তা লাগে। আর এরই প্রেক্ষাপটে খুব একটি প্রচলিত শব্দ আছে দিবাযত্ন কেন্দ্র বা ডে কেয়ার সেন্টার, সেই ডে কেয়ারের কিন্তু উদ্ভব। অথবা পরিবারের বৃদ্ধদের জন্য আমাদের দেশে খুব সীমিত আকারে আছে, ঢাকায় কেবলমাত্র একটি প্রবীণ নিবাস আছে, কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে পরিবারের এই প্রবীণদের পরিচর্যা বা তাদের দেখাশোনা করার জন্য সেখানে কি হয়েছে, যে বিভিন্ন ওল্ড এজ হোম বা প্রবীণ নিবাসের সেখানে কিন্তু অস্তিত্ব আছে বা সেগুলো কাজ করে যাচ্ছে। তো এটা কি হয়েছে, এটা কি আমরা যেটা কি বলছে যে সমাজসেবার এই যে বহুমাত্রিক তৎপরতা, অর্থাৎ বিভিন্ন দিকে সমাজ সেবার বিষয়টি আছে। তোমরা সেকেন্ড পেপারে দেখেছো যে সমাজকর্মের বিভিন্ন শাখা, সেখানে চিকিৎসা সমাজকর্ম, সেখানে সাইকিয়াট্রিক সমাজকর্ম, স্কুল সমাজকর্ম, এমনকি মিলিটারি সমাজকর্ম, পুলিশ সমাজকর্ম, এই নামেও কিন্তু সমাজকর্ম আছে। অর্থাৎ বিশেষ বিশেষ কাজের মানুষের জন্য বিশেষ বিশেষ ধারার বা বিশেষ বিশেষ ধরনের তাদের সমস্যার সমাধান করার জন্য সমাজকর্মের যে শাখাগুলো, এই শাখাগুলোর কথা বলা হচ্ছে, সেটাকেই বলা হচ্ছে সমাজসেবার বহুমাত্রিক তৎপরতা। অর্থাৎ কোনো একটি বিশেষ দিকে না, শুধু অসহায় দুস্থ মানুষের জন্য না, সমাজের সকল মানুষের জন্য এই বহুমাত্রিক তৎপরতা। সর্বশেষ বলা হচ্ছে সমাজকর্ম শিক্ষার উদ্ভব ও বিকাশ। সমাজকর্ম শিক্ষার উদ্ভব বিকাশ কিভাবে হলো আমরা জানি, আমাদের এই অধ্যায়ের প্রথম দিকেই আছে কিন্তু বিভিন্ন ধরনের দরিদ্র আইন। 1349 সালের প্রথম দরিদ্র আইন থেকে শুরু করে একেবারে NSW পর্যন্ত, এই যে একটা বিশাল ধারাবাহিক ইতিহাস, সেখানে দেখা যাচ্ছে যে বিশেষ করে 1601 সালের দরিদ্র আইনে ইংল্যান্ডের তৎকালীন সমাজ ব্যবস্থায় দারিদ্রতা দূরীকরণের লক্ষ্যে দরিদ্রদেরকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়েছিল। আর শুধু শ্রেণীতে ভাগ করা না, দরিদ্রদেরকে এই এক একটি প্যারিসের বা এক একটি এলাকার দরিদ্রদের দায়িত্ব কে কে নেবে বা কারা কারা সে দায়িত্ব নিতে বাধ্য, বা যারা দায়িত্ব নেবে না তারা কি হারে পুয়ার ট্যাক্স বা দরিদ্র কর দিবে,
এই রকম বিষয়গুলো কিন্তু আস্তে আস্তে এসছে এবং এইগুলো 1834 সালের ধারাবাহিকতায় পরবর্তীতে এসছে কিন্তু চ্যারিটি অর্গানাইজেশন সোসাইটি বা দান সংগঠন সমিতি নামে যেটি পরিচিত, এবং এই দান সংগঠন সমিতির হাত ধরে কিন্তু পরবর্তীতে আরো যে বিষয়গুলো এসছে, এবং সর্বশেষ আমরা বলতে পারি যে NASW বা ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সোশ্যাল ওয়ার্কার্স যে সংগঠন, এইগুলোর উদ্ভব বা বিকাশ ঘটেছে। এরপর বলা হচ্ছে পদ্ধতিগত সমস্যা সমাধান প্রক্রিয়ার বৈশিষ্ট্য অর্জন। সমাজকর্ম শুধুমাত্র এমনি এমনি কাজ করে না, এটি কিছু পদ্ধতি নির্ভর, অর্থাৎ তোমরা জানো যে কিছু মৌলিক পদ্ধতি এবং কিছু সহায়ক পদ্ধতি আছে, এবং এক একটি স্টেজে ব্যক্তির জন্য এক ধরনের পদ্ধতি, ব্যক্তি যখন একটু বেশি হচ্ছে তখন দলের জন্য এক ধরনের পদ্ধতি, একটি সমষ্টির জন্য এক ধরনের পদ্ধতি। এই যে পদ্ধতিগতভাবে সমস্যার সমাধান প্রক্রিয়ার যে বিষয়টি, এটি কিন্তু সমাজকর্ম পেশার বিকাশে শিল্প বিপ্লব একটি বড় ভূমিকা পালন করেছে। সর্বশেষ বলা হচ্ছে পেশাদারি মর্যাদা অর্জন। এটি আমরা জানি বা সবসময় আমরা বলে থাকি, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশ বা অনুন্নত দেশগুলিতে সমাজকর্ম পেশাদারি মর্যাদা অর্জন করে নাই, কিন্তু উন্নত বিশ্বে অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান, এই সকল দেশে কিন্তু সমাজকর্ম একটা পেশাদারিত্ব অর্জন করেছে। এবং এই প্রেক্ষাপটে বলা যায় যে এই পেশাদারিত্ব মর্যাদা অর্জনের পেছনে বড় যে বিষয়টি কাজ করেছে সেটি হচ্ছে শিল্প বিপ্লবের ফলে মানুষের জীবনের যে একটা দারুণ গতি এসছে, সেই গতি থেকেই কিন্তু সমাজকর্ম একটি অন্যান্য পেশার মতো একটি স্বতন্ত্র পেশা হিসাবে এটি মর্যাদা প্রাপ্ত হয়েছে। তাহলে আমাদের এই স্টেজগুলি গেল। আমাদের চতুর্থ স্টেজে আছে কিন্তু শিল্প বিপ্লবের, চতুর্থ শিল্প বিপ্লবের পরিবর্তিত দিক। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আমাদের সিলেবাস অনুযায়ী তোমাদেরকে কিন্তু শিল্প বিপ্লবের ধারণাগুলোই আমরা দিয়েছি। যেমন এ পর্যন্ত আমরা যে বিষয়গুলি শেষ করলাম, যে শিল্প বিপ্লব কাকে বলে, শিল্প বিপ্লবের, যদিও আমরা আজকের আলোচনায় শিল্প বিপ্লবের বৈশিষ্ট্য আনি নাই, তোমাদের ক্লাস দীর্ঘায়িত হবে এই জন্য, শিল্প বিপ্লবের ইতিবাচক এবং নেতিবাচক দিক। আরেকটা বড় দিক হচ্ছে শিল্প বিপ্লবের ফলে কিভাবে সমাজকর্ম শিক্ষার বিকাশ ঘটলো। আমাদের অ্যাসাইনমেন্টের বিষয় যেটি দিয়েছে সম্ভাব্য চতুর্থ শিল্প বিপ্লবের পরিবর্তিত দিক। তাইলে শিল্প বিপ্লবের চতুর্থ শিল্প বিপ্লবের দিকে যাওয়ার আগে আমাদেরকে জানা দরকার যে শিল্প বিপ্লবের তাইলে এর আগে যে তিনটি পর্যায় ছিল, সেই তিনটি পর্যায় কোন কোন সময় এই তিনটি পর্যায় আমরা অতিক্রান্ত করেছি। মানব সভ্যতার পর থেকে যে তিনটি পর্যায়, প্রথম শিল্প বিপ্লব বলা হচ্ছে কাকে? প্রথম শিল্প বিপ্লব বলা হচ্ছে এটি সংগঠিত হয় 1760 সাল থেকে 1840 সালের মধ্যে, অর্থাৎ এক প্রাথমিক পর্যায়ে যে শিল্প বিপ্লব, এটিকে বলা হচ্ছে প্রথম শিল্প বিপ্লব, যেখানে উল্লেখযোগ্য বিষয় ছিল বাষ্পীয় ইঞ্জিনের আবিষ্কার, যার মাধ্যমে উৎপাদন শিল্পের একটা সম্প্রসারণ ঘটে। এর মূল প্রভাবক ছিল বাষ্পীয় ইঞ্জিন, অর্থাৎ প্রভাব বিস্তার করেছিল বাষ্পীয় ইঞ্জিন বা এই জাতীয় উৎপাদন, যেটি একেবারে প্রাকৃতিক শক্তির ব্যবহার থেকে শুরু করে অন্যান্য সকল বিষয়গুলো এর মধ্যে আছে। তারপরে এর ফলাফল হচ্ছে উৎপাদন শিল্পের সম্প্রসারণ, অর্থাৎ বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কারের ফলে বিভিন্ন ক্ষেত্রে যাতায়াত যোগাযোগ থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু একটা ব্যাপক পরিবর্তন আসে। এবং এরই ধারাবাহিকতায় আমরা কিন্তু দেখি যে সেই সময় সেই সুদূর ইউরোপ থেকে আমাদের এই দেশে, অর্থাৎ তৎকালীন ভারতবর্ষে বিভিন্ন জাতির আগমন ঘটে। শুধু ইংরেজরাই যে আমাদের দেশে এসেছিল তা না, আমাদের দেশে এসেছিল ফ্রেঞ্চরা, মানে ফরাসিরা, আমাদের দেশে এসেছিল পর্তুগিজরা, আমাদের দেশে এসেছিল ওলন্দাজ বা ডাচরা, এরকম বিভিন্ন তারা এসেছিল কিন্তু সেই বাষ্পীয় ইঞ্জিনের মাধ্যমে যে তারা জলযানটি তৈরি করেছিল বা যে জলযান তারা বানিয়েছিল, অর্থাৎ কি বলা যায়, এই পানির জাহাজ, সেই পানির জাহাজে চড়ে কিন্তু তারা সেই সুদূর ইউরোপ থেকে ভারতীয় উপমহাদেশ, আর শুধু ভারতীয় উপমহাদেশ না, তারা কিন্তু আমেরিকা মহাদেশও কিন্তু ইউরোপীয়রা জয় করেছিল। তাহলে
এই বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কারের ফলে যে শিল্পের উন্নয়ন, এটিকে বলা হচ্ছে শিল্প বিপ্লবের প্রথম বা প্রাথমিক পর্যায়, যেটি প্রথম শিল্প বিপ্লব নামে অভিহিত। পরবর্তী আমরা যদি যাই দ্বিতীয় শিল্প বিপ্লবের দিকে, দ্বিতীয় শিল্প বিপ্লব হচ্ছে 19 শতকের শেষার্ধে এবং 20 শতকের প্রথমার্ধে, অর্থাৎ প্রযুক্তিগত বিপ্লবের সূচনা হয়েছিল 1870 থেকে 1914 সালের মধ্যে। এর মূলে ছিল রেলপথ, টেলিগ্রাফ। যদিও আমরা এখন টেলিগ্রাফ ব্যবহার করি না, তোমাদের জানার জন্য বলে রাখি, আমরা যে ইমেইলের ব্যবহার করি, অর্থাৎ তুমি তোমার বক্তব্যগুলো একটি কাগজে দ্রুততার সাথে অন্য একটি জায়গায় পাঠানো, ঠিক একই রকম ভাবে এই টেলিফোনের আবিষ্কার, তার সাথে সাথে কিন্তু টেলিগ্রাফের আবিষ্কার, অর্থাৎ এইখান থেকে অক্ষরের সাহায্যে অথবা বর্ণের সাহায্যে অন্য একটি জায়গায় একটি মেসেজ পৌঁছানো। বাংলাদেশে যে টিএনটি বোর্ড, যেটাকে বলা হয় টেলিফোন অ্যান্ড টেলিগ্রাফ বোর্ড, এই টেলিফোন আমাদের যেটি ল্যান্ডফোন হিসাবে পরিচিত, এই ল্যান্ডফোনের সাথে সাথে কিন্তু টেলিগ্রাফ ব্যবস্থাটি ছিল। এই সময় এই 1870 থেকে 1914 সালের মধ্যে রেলপথ এবং টেলিগ্রাফ নেটওয়ার্ক, তার সাথে সাথে আর একটা বিশাল জিনিসের আবিষ্কার, সেটা হলো বিদ্যুতের আবিষ্কার। এই বিদ্যুতের আবিষ্কারের ফলে ক্রমবর্ধমান যে কলকারখানাগুলি ছিল, এগুলিতে কিন্তু ব্যাপকভাবে বৈদ্যুতিকরণ করা হয়। আর এই বৈদ্যুতিকরণ করার ফলে যে প্রাকৃতিক যে প্রযুক্তির দ্বারা প্রথম শিল্প বিপ্লবের ধারণাটি ছিল, অর্থাৎ বাষ্পীয় ইঞ্জিন, বাষ্প তৈরি করার জন্য সেখানে প্রাকৃতিক শক্তি কয়লার ব্যবহার, এমনকি কয়লা উত্তোলনের জন্য কিন্তু সেই বাষ্পীয় শক্তিরই ব্যবহার ছিল। সেইখানে নতুন করে একটা শক্তি যুক্ত হলো, সেটি হলো বৈদ্যুতিক শক্তি। আর এই বৈদ্যুতিক শক্তির পর্যায়টাকেই বলা হচ্ছে দ্বিতীয় শিল্প বিপ্লব। দ্বিতীয় শিল্প বিপ্লবের মূল প্রভাবক ছিল বিদ্যুতের উৎপাদন ও ব্যবহার, আর এর ফলাফল ছিল উৎপাদন ও শিল্পের আমূল পরিবর্তন, অর্থাৎ একটা ব্যাপক পরিবর্তন। আমূল অর্থাৎ একবারে সমূলে পরিবর্তন। আমরা যে দেখছি যে বিদ্যুতের ব্যবহারের ফলে কি হচ্ছে বিভিন্ন জায়গায়, তোমরা খুব সাধারণভাবে দেখো, তোমরা হয়তো আরো যখন ছোট ছিলে, বা আমাদেরও অন্তত 90-এর দশক পর্যন্ত বাংলাদেশে আমরা মানুষের প্যাডেল দেয়া রিক্সাতে করে চলাচল করতাম। অর্থাৎ একজন রিক্সা চালক, সে রিক্সাতে বসে তার দৈহিক শক্তি ব্যয় করে সে রিক্সাটি চালাতো। এখন সেই রিক্সার রূপান্তর ঘটে গেছে কি, আমরা যেটাকে অটো বলছি, অটো রিক্সা যেটি, সেখানে কিন্তু বিদ্যুতের ব্যবহারের ফলে সেখানে বিদ্যুৎ জমা করা হচ্ছে, ব্যাটারিতে স্টোরেজ হচ্ছে, এবং সেই শক্তির মাধ্যমে মোটরটাকে কি করা হচ্ছে, চলমান করা হচ্ছে। আর কিন্তু রিক্সার যিনি চালক, তাকে কিন্তু আর নিজেকে প্যাডেল করে বা পায়ের শক্তি দিয়ে বা দৈহিক শক্তি দিয়ে রিক্সাটি চালাতে হচ্ছে। তাইলে এই যে শিল্পক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে বিদ্যুতের উৎপাদন এবং ব্যবহার, আর এটি করেছে কি সমাজ জীবনকে একটা ব্যাপক পরিবর্তন এনে দিয়েছে। আমাদের দেশে হয়তো অচিরেই শুরু হবে, কিন্তু বিশ্বের অন্যান্য দেশে রেলওয়ে ইঞ্জিন বা রেলগাড়িগুলো বা ট্রেনগুলো কিন্তু বিদ্যুৎ শক্তির মাধ্যমে চলে। বিশ্বের বিভিন্ন দেশে যে বুলেট ট্রেন বলে যে ট্রেনের ব্যবহার আছে, আমরা জানি যে সেটি কোনো কোনো দেশে বুলেট ট্রেনের গতি ঘন্টায় 400 কিলোমিটার, অর্থাৎ আমাদের এই এলাকা থেকে ঢাকা পর্যন্ত যেতে আমাদের আধা ঘন্টা মাত্র সময় লাগবে। সেখানে কিন্তু বিদ্যুৎ শক্তির ব্যবহার হচ্ছে, এবং এমন কোনো জায়গা নাই যেখানে কিন্তু বিদ্যুৎ শক্তির ব্যবহার নাই। এতে করে হয়েছে কি, যে শিল্পক্ষেত্রে একটা ব্যাপক পরিবর্তন, শুধু শিল্পক্ষেত্রে না, মানুষের জীবনে একটা ব্যাপক পরিবর্তন এসছে। এটি গেল দ্বিতীয় শিল্প বিপ্লব। এরপরে আমরা আসি, দ্বিতীয়র পর খুব স্বাভাবিকভাবে চলে আসবে তৃতীয় শিল্প বিপ্লব। তৃতীয় শিল্প বিপ্লব 20 শতাব্দীর শুরুর দিকে দুইটি বিশ্বযুদ্ধ, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এর ফলে শিল্পায়ন এবং প্রযুক্তিগত অগ্রগতি পূর্বের তুলনায় অনেকটা শিথিল হয়ে পড়ে। অর্থাৎ দুইটা বিশ্বযুদ্ধের ধকল কাটিয়ে ওঠার জন্য বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু প্রযুক্তিগত যে অভাবনীয় বা একটা দ্রুতগতির পরিবর্তন ঘটছিল, এই পরিবর্তনগুলো ছিল না। পরবর্তীতে ধকল কাটিয়ে ওঠার পর 1960 সালের দিকে তথ্য প্রযুক্তির উদ্ভাবের ফলে এবং
সেখানে একটি ব্যাপক পরিবর্তন ঘটে কি কম্পিউটার আবিষ্কার। এই কম্পিউটার আবিষ্কারের বিভিন্ন পর্যায়ে কি করে মানুষের মধ্যে একটা অভাবনীয় অগ্রগতির নিয়ে আসে, এবং সেখান থেকে উল্লেখযোগ্য পদক্ষেপ হচ্ছে সুপার কম্পিউটার। তুমি দেখো যে কম্পিউটারের ব্যবহার কোথায় নেয়। এই মুহূর্তে যারা আমরা এই যে ক্লাসটি করছি, এই ক্লাসের তোমাদের অনলাইনের ক্লাসের মূল ডিভাইস হিসাবে কিন্তু কম্পিউটারটি কাজ করছে। তোমার কাছে যে ইলেকট্রনিক্স ডিভাইসটি আছে, সেটি ল্যাপটপ হোক অথবা তোমার মোবাইল ফোন হোক, অ্যান্ড্রয়েড ফোন হোক, সেখানেও কিন্তু একটা কম্পিউটারের ব্যবহার। এই কম্পিউটারের ব্যবহারের ফলে উৎপাদন প্রক্রিয়া, কম্পিউটার এবং যোগাযোগ প্রযুক্তির হারটা ব্যাপকভাবে বেড়ে গেছে। তৃতীয় শিল্প বিপ্লবের মূল প্রভাবক হচ্ছে কম্পিউটার এবং ইন্টারনেট প্রযুক্তি, আর এর ফলাফল হচ্ছে অভাবনীয় পরিবর্তন। যে পরিবর্তনটা কিন্তু এই মুহূর্তে তুমি আমি সবাই কিন্তু উপভোগ করছি। এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যে আমার যে 12 জন শিক্ষার্থী, সেই 12 জন শিক্ষার্থী আমার এই ক্লাসের সাথে সংযুক্ত। আমি জানি না এ পর্যন্ত কয়জন হয়তো বা সংযুক্ত আছো, কিন্তু পরও আবার এমনই ব্যবস্থা যে তুমি এই মুহূর্তে সংযুক্ত না হলেও তুমি হয়তো অন্য একটি কাজ করছো যেটি হয়তো তোমার ক্লাসের থেকেও গুরুত্বপূর্ণ। তুমি পরবর্তীতে রেকর্ডেড ক্লাসটি কিন্তু তুমি দেখতে পাচ্ছ। তাহলে এটি সম্ভব হয়েছে কম্পিউটার বা ইন্টারনেট প্রযুক্তির মাধ্যমে। এটি হচ্ছে তৃতীয় শিল্প বিপ্লব। এখন আমরা আমাদের আসল জায়গায় আসি, যেটা আমাদের অ্যাসাইনমেন্টের কি করেছে মূল হিসাবে চিহ্নিত করেছে, সেটা হচ্ছে চতুর্থ শিল্প বিপ্লব। চতুর্থ শিল্প বিপ্লব, যেটি ইন্ডাস্ট্রি 4.0 নামে পরিচিত। সংক্ষেপে এটাকে I4.0 এটিও বলা হয় বা I4ও বলা হয়। 2011 সালে জার্মান সরকারের একটি উচ্চ প্রযুক্তিগত কৌশলের প্রকল্প থেকেই এই চতুর্থ শিল্প বিপ্লব বা I4 এর সৃষ্টি। চতুর্থ শিল্প বিপ্লব ধারণাটি 2013 সালের 1 এপ্রিল জার্মানিতে আনুষ্ঠানিকভাবে উপস্থাপিত হয়। চতুর্থ শিল্প বিপ্লব হবে মূলত ডিজিটাল বিপ্লব। ডিজিটাল বিপ্লবের ফলে শিল্পক্ষেত্রে ব্যাপক হারে প্রযুক্তির ব্যবহার শুরু হবে। পূর্বের শিল্প বিপ্লবগুলোর ক্ষেত্রে দেখা যায় মানুষ যন্ত্রকে পরিচালনা করেছে, কিন্তু চতুর্থ শিল্প বিপ্লবে দেখা যাবে যে যন্ত্র এতটাই উন্নত হয়েছে যে যন্ত্র নিজেকেই পরিচালনা করছে। অর্থাৎ এখন এই যে আমাদের ক্লাসটি করার জন্য আমাদের কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন হলেন এই ক্লাসের পিছনে, অর্থাৎ ক্যামেরার পেছনে যে মানুষটি অবস্থান করছেন, এই মানুষটি এখন কিন্তু আমরা যদি এই মানুষটির অবস্থান ধরি তাহলে কিন্তু আমরা আসি তৃতীয় শিল্প বিপ্লবের মধ্যে। যে তোমাদের কাছে এই যে এই ক্লাসটি রেকর্ড লাইভ নিয়ে তোমাদের কাছে পৌঁছে যাচ্ছে, কিন্তু চতুর্থ শিল্প বিপ্লবে হবে কি যে এখানে মানুষেরও দরকার হবে না, সেখানে যন্ত্র নিজেকেই নিজে নিয়ন্ত্রণ করবে। একসময় দেখা যাবে যে এইরকমই কোনো একটি ক্লাস, যেটি আমরা আরো বলতে পারি যে আমাদের কলেজে ইতোমধ্যেই চলে এসছে কোনো কোনো ক্লাসে প্রচলিত আমাদের যে ব্ল্যাকবোর্ড গুলি আছে, এই ব্ল্যাকবোর্ড গুলির বাইরে কিন্তু স্মার্ট বোর্ড চলে এসছে। এটাও কিন্তু চতুর্থ শিল্প বিপ্লবেরই কিন্তু একটি পদক্ষেপ বলা যেতে পারে। তাহলে চতুর্থ শিল্প বিপ্লব কি করছে? যন্ত্র নিজেকেই নিজে পরিচালনা করছে। চতুর্থ শিল্প বিপ্লবের আলোচিত যে প্রযুক্তিগুলি, এই প্রযুক্তিগুলি হলো কৃত্রিম বুদ্ধিমত্তা, অর্থাৎ এখানে মানুষের ব্রেন বা মেধা না, কিন্তু এখানে হচ্ছে কম্পিউটারের মেধা বা ব্রেন, যেটা কৃত্রিম, সৃষ্টিকর্তার সৃষ্টি না বা মানুষ্য সৃষ্টি না, বা মানুষ্য সৃষ্টি কিন্তু সেটি মানুষের মস্তিষ্ক বা মানুষের মেধা থেকে আসে না। তারপর বলা হচ্ছে ক্লাউডিং কম্পিউটিং, ইন্টারনেট অফ থিংস, ব্লক চেইন প্রযুক্তি, কোয়ান্টাম কম্পিউটিং, উন্নত মানের জিন প্রযুক্তি, বিগ ডাটা অ্যানালিটিক, সাইবার সিকিউরিটি, রোবোটিক্স। মূলত এই বিষয়গুলো কিন্তু বা এই প্রযুক্তিগুলি হলো চতুর্থ শিল্প বিপ্লবের প্রযুক্তি, যেটা আমরা শুরুতেই বলেছি যে যন্ত্র নিজেই নিজেকে পরিচালনা করবে বা নিজের
ভালো মন্দ এইগুলি করবে। যেটি আমরা বলছি যে রোবোটিক্সের মাধ্যমে এখন অনেক ক্ষেত্রে আমরা যারা কল্পকাহিনীর বিভিন্ন গল্প বা উপন্যাসগুলো পড়ি বা বিভিন্ন ক্ষেত্রে দেখি যে রোবটের ব্যবহার, আমরা বাংলাদেশেও আমাদের বিভিন্ন ক্ষেত্রে রোবট নিয়ে আসা হয়েছে। এইরকম যে বিষয়টি, এটি কিন্তু এই চতুর্থ শিল্প বিপ্লবের বিষয়। এখন এই যে চতুর্থ শিল্প বিপ্লবের যে একটি চ্যালেঞ্জ বা আমাদের যেটি বলা হচ্ছে কি আমাদের অ্যাসাইনমেন্টে, যদি অ্যাসাইনমেন্ট অনুসারে নির্দেশ বলা যায়, তাহলে এখানে বলছি যে চতুর্থ শিল্প বিপ্লবের মুখোমুখি। অর্থাৎ আমরা কিন্তু অনেক ক্ষেত্রে এরকম এই চতুর্থ শিল্প বিপ্লবের আমরা বাংলাদেশিরা না যেতে পারলেও বা বাংলাদেশ চতুর্থ শিল্প বিপ্লবে পদার্পণ না করলেও কিন্তু বিশ্ব করে যাচ্ছে। সেই ক্ষেত্রে ভবিষ্যতের চ্যালেঞ্জ হিসাবে সমাজকর্মীদের কাজ কি হবে, ভবিষ্যতের চ্যালেঞ্জ হিসাবে যে জিনিসগুলো আসবে, এইখানে সমাজকর্মীদের যে ভূমিকাটা হবে সেটি হচ্ছে কিন্তু আমাদের এই অ্যাসাইনমেন্টের উচ্চতর দক্ষতা। আমরা যদি আমাদের এই টোটাল আজকের ক্লাসটিকে আমাদের সৃজনশীল অংশে যদি আমরা ভাগ করে নিয়ে আসি, অর্থাৎ জ্ঞানে নিয়ে আসলে আমাদের প্রথম যে নির্দেশনাতে আছে ধারণা, এটি জ্ঞান অর্থাৎ বই থেকে সরাসরি দেয়া। তারপরে এটির অনুধাবন হচ্ছে আমাদের শিল্প বিপ্লবের প্রভাব। যদিও তোমরা বলতে পারো যে স্যার এটাও তো বই আছে, আসলে বই নাই, বই আছে, কিন্তু তুমি দেখো শিল্প বিপ্লব পড়ার পরে, জানার পরে, শেখার পরে তারপরে কিন্তু তুমি সেটাকে হৃদয় দিয়ে অনুধাবন করতে পারছো যে এটি শিল্প বিপ্লবের ইতিবাচক প্রভাব আর এটি হলো শিল্প বিপ্লবের নেতিবাচক প্রভাব। এই অংশটি গেল তোমার অনুধাবনের দিক। আর প্রয়োগের দিকে দুইটা দিক আসছে, প্রয়োগে দুইটা দিক আসছে। অর্থাৎ শিল্প বিপ্লবের একটা ইতিবাচক দিকে আমরা বলেছি সমাজকর্ম, পেশার বিকাশ। আরেকটি কথা আমাদের এখানে চলে আসছে, সেটি হচ্ছে যে চতুর্থ শিল্প বিপ্লবের কথাটি, যে আমরা কোন চ্যালেঞ্জের মুখোমুখি। এই যে চতুর্থ শিল্প বিপ্লবের ব্যাপারটি এবং আমাদের যে সমাজকর্মীদের করণীয় যে দিকটি, এটি কিন্তু আমাদের এই অ্যাসাইনমেন্টের উচ্চতর দক্ষতার দিক। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। ভবিষ্যৎ সমাজকর্মীদের যেটি করণীয় হবে, বাংলাদেশের প্রেক্ষাপট তো না, এটা সারা ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু এই প্রেক্ষাপটটা বলা হয়েছে। তাদের করণীয় হবে যে এখানে যখন আমরা পূর্ববর্তী স্লাইডটাতে যদি দেখি যে যে বিষয়গুলো চলে আসছে, কৃত্রিম বুদ্ধিমত্তা, ক্লাউড কম্পিউটিং, ইন্টারনেট অফ থিংস, ব্ল্যাক চেইন প্রযুক্তি, কোয়ান্টাম কম্পিউটিং, উন্নত মানের জিন প্রযুক্তি, এইগুলো যখন ব্যবহার করা হবে তখন কিন্তু মানুষের জীবন আরো বেশি গতিশীল হয়ে যাবে এবং সেই গতিশীল অবস্থাতে মানুষ ব্যাপকভাবে কিন্তু তারা পিছিয়ে যাবে বা ব্যাপকভাবে তারা অনগ্রসর হয়ে পড়বে। এই রকম পরিস্থিতিতে সমাজকর্মীদের কাজ শুধু তো প্রযুক্তিগত দিক নিয়ে না, সমাজকর্মীদের কাজ হচ্ছে যেমন একাধারে প্রযুক্তিগত দিক, ঠিক একইভাবে কিন্তু তাদের মনস্তাত্ত্বিক দিকটিও বিবেচনা করে তাদের কাজ করতে হয়। সেই প্রেক্ষিতে সমস্যার পরিবর্তিত রূপ অনুধাবন এবং তার সমাধান, অর্থাৎ এই যে চেঞ্জটা আসবে, চেঞ্জটা কোন ধরনের আসবে এবং সেখান থেকে সেই চেঞ্জের প্রেক্ষাপটে কি ব্যবস্থা গ্রহণ করতে হবে। খুব ছোট্ট করে যদি আমরা উদাহরণ দিই, যে আমাদের এই যে কোভিড-19, এই কোভিড-19-এ আমরা দীর্ঘদিন, তোমরা গত অ্যাসাইনমেন্ট যেটি করেছো যে কোভিড-19 তোমরা সম্পর্কে জেনেছো এবং লকডাউনের যে বিষয়টি ছিল, এখন কিন্তু দীর্ঘদিন লকডাউনের ফলে বা এই যে শিক্ষা ব্যবস্থায় তোমাদের কিন্তু বন্ধ থাকার ফলে একটা অচল অবস্থার সৃষ্টি হয়েছে। এই জন্যই কিন্তু তোমাদের এই অ্যাসাইনমেন্টের বিষয়, তোমাদের অনলাইনের ক্লাসগুলির বিষয়। ঠিক একইভাবে লকডাউন কিন্তু প্রত্যাহার করে নেওয়া হয়েছে এবং সাথে সাথে সরকার চেষ্টা করছেন তার সাধ্য মতো মানুষকে ভ্যাকসিনেশনের কার্যক্রমের আওতায় নিয়ে আসা। যদিও একেবারে আজকের পত্রিকা নিউজ হচ্ছে আমাদের দেশে মাত্র 4% লোক 2 ডোজ ভ্যাকসিন কমপ্লিট করতে পেরেছে। এটি আজকের প্রথম আলোর একটি নিউজ, একটি নিউজ নয়, বলা যায় যে প্রথম আলোর এটি হলো লিড নিউজ বা একেবারে শিরোনামের সংবাদ। তাইলে এই যে কোভিড পরিস্থিতিতে যে কথাটি বলছিলাম যে লকডাউন দীর্ঘ প্রক্রিয়ায় চলতে পারে না, সরকার চেষ্টা করছেন ভ্যাকসিনেশন করার, সাথে সাথে কিন্তু মানুষকে সচেতন করা হচ্ছে
যে তারা মাস্ক ব্যবহার করবে বাড়ির বাইরে গেলে অবশ্যই, আরো অন্যান্য যে স্বাস্থ্যবিধি, জনসমাগম এড়িয়ে চলা, বারবার কি বলা যায়, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা বা হাত বিশেষ করে পরিষ্কার রাখা, যদি পানির ব্যবস্থা না থাকে অথবা সেরকম সাবানের ব্যবস্থা না থাকে সেখানে স্যানিটাইজার ব্যবহার করা। তাইলে এটা কি হচ্ছে যে লকডাউন কিন্তু চলে গেছে, যানবাহনে মানুষজন শতভাগ যাওয়া আসা করছে, বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলি খুলে দেওয়া হয়েছে, বিভিন্ন শপিং মল বাজার খুলে দেওয়া হয়েছে। তাহলে এটি পরিবর্তিত রূপ, এবং পরিবর্তিত রূপটাকে অনুধাবন করে যে নির্দেশনাগুলো বারবার আমাদেরকে অ্যালার্ট করছে, এটাই কিন্তু সমস্যার পুরোপুরি সমাধান না, সমস্যার সমাধানের দিকে অগ্রসর হওয়া। এরপর বলা হচ্ছে ব্যাপক সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচির প্রবর্তন। তোমরা জানো অন্তত সামাজিক বিজ্ঞানের শিক্ষার্থী হিসাবে বা সমাজকর্মের শিক্ষার্থী হিসাবে যে সামাজিক নিরাপত্তা ব্যবস্থাটা কি। সামাজিক নিরাপত্তা ব্যবস্থা যখন মানুষ এই মানে অতি উন্নত অর্থাৎ i4 ব্যবহারের ফলে মানুষের মধ্যে বেকারত্ব দেখা দিবে বা মানুষের কর্মসংস্থানের অভাব দেখা দিবে, মানুষের মধ্যে সামাজিক বিচ্ছিন্নতা দেখা দিবে, মানুষের মধ্যে সামাজিক অবক্ষয় দেখা দিবে, সেগুলো থেকে রক্ষা পাওয়ার জন্য বা রক্ষা করার জন্য ব্যাপকভাবে সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচির প্রবর্তন করা। বা আমরা গত এতেও বলেছি যে তোমরা অনেকে বলছিলে যে যেমন পেনশনের কথাটি বলছিলে যে স্যার পেনশন কি সামাজিক নিরাপত্তা, আমি বলেছিলাম হ্যাঁ, পেনশনও এক ধরনের সামাজিক নিরাপত্তা ব্যবস্থা, কিন্তু এটি সীমাবদ্ধ হচ্ছে যারা কোনো না কোনো সরকারি প্রতিষ্ঠানে অথবা বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছে তাদের জন্য। সাধারণ মানুষের জন্য কিন্তু বিভিন্ন ধরনের সামাজিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে হবে, না হলে কিন্তু চতুর্থ যে শিল্প বিপ্লব তার ফলে যে সমস্যাগুলো দেখা দেবে সেটি মোকাবেলা করতে পারবে না। এরপর বলা হচ্ছে পদ্ধতিগত সমস্যার সমাধান, যেটি সমাজকর্মকে সাধারণ সমাজ কল্যাণ থেকে ব্যতিক্রমী একটি রূপ এনে দিয়েছে। পদ্ধতিগত সমস্যার সমাধান অর্থাৎ যে লেভেলের জন্য বা যেখানকার জন্য যে রকম সমস্যার সমাধান পদ্ধতি দরকার বা যে পদ্ধতি প্রয়োগ করে সমস্যার সঠিক সমাধান পাওয়া যাবে সেদিকে ধাবমান হওয়া। এরপর বলা হচ্ছে যুগ উপযোগী শ্রম কল্যাণ ব্যবস্থা, অর্থাৎ যতই আমরা যন্ত্রের ব্যবহার করি না কেন সেখানে কিন্তু মানুষের হয়তো কায়িক শ্রম লাগবে না, কিন্তু মানুষের মেধাশ্রম কিন্তু অবশ্যই লাগবে। সেই মেধাশ্রম দেওয়ার জন্য সেই শ্রম কল্যাণ ব্যবস্থা, প্রচলিত যে শ্রম কল্যাণ ব্যবস্থা আছে, এই শ্রম কল্যাণ ব্যবস্থাটিকে করতে হবে কি যুগ উপযোগী, অর্থাৎ যে অবস্থা আমরা ফেস করব বা যে অবস্থার আমরা মুখোমুখি হব সেই অবস্থাটাকে যেন বিজ্ঞান ভিত্তিক ভাবে বা সুন্দর বা সুষ্ঠুভাবে সমাধান করা যায় এইরকম একটা ব্যবস্থা গ্রহণ করা। এরপর বলা হচ্ছে পুনর্বাসনমূলক কার্যক্রম। যেহেতু চতুর্থ শিল্প বিপ্লবের ফলে ব্যাপকভাবে মানুষ কর্মহীন হয়ে পড়বে, এই জন্য তাদের পুনর্বাসনের ব্যবস্থা মানে কিন্তু শুধু সাহায্য করা না, তাদের জন্য বিকল্প কাজ খোঁজা বা বিকল্প কাজের ব্যবস্থা করে দেয়া, যাতে করে তারা সমাজে আবার পুনঃপ্রতিষ্ঠিত বা পুনর্বাসিত হতে পারে। সর্বশেষ আমরা বলছি যে একটা সমন্বিত উদ্যোগ নিতে হবে। আমরা যদি শিল্প বিপ্লবের কথাই ধরি, যে শিল্প বিপ্লবে সেই প্রথম শিল্প বিপ্লব, দ্বিতীয় শিল্প বিপ্লব এবং তৃতীয় শিল্প বিপ্লব, কোনো জায়গা থেকে কিন্তু আমরা বের হয়ে চলে যাইনি, বিচ্যুত হইনি। এখনো কিন্তু সেই রেল ইঞ্জিন আছে, এখনো বিদ্যুতের ব্যবহার আছে, সেই জলবিদ্যুৎ থেকে কয়লা পুড়িয়ে যে বিদ্যুৎ, সেখান থেকে কিন্তু প্রযুক্তি কোথায় চলে গেছে? সোলার সিস্টেমে, অর্থাৎ সূর্যের আলো থেকে বিদ্যুৎ তৈরি হচ্ছে। তাহলে বিদ্যুৎ কিন্তু বিদ্যুতের জায়গা আছে, সেটির যথাযথ ব্যবহার। আবার পরমাণু শক্তি ব্যবহার করে বিদ্যুৎ উন্নয়ন ঘটানোর বা বিদ্যুতের মানে প্রাপ্তিটা নিশ্চিত করা হচ্ছে। তাইলে দেখা যাচ্ছে যে প্রথম শিল্প বিপ্লব থেকে শুরু করে তৃতীয় শিল্প বিপ্লব পর্যন্ত আমাদের যতগুলো প্রযুক্তিগত দিক আছে এগুলির একটি সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে। কেননা সমন্বিত উদ্যোগ এই কারণেই গ্রহণ করতে হবে, যত উন্নতি, যত প্রযুক্তিগত উন্নতি বলি বা অন্য যে কোনো উন্নতি, সকল উন্নতির একটি লক্ষ্য, সেই লক্ষ্যটি হচ্ছে মানব কল্যাণ বা মানবতার সেবা। কোন প্রযুক্তির ব্যবহার করে মানুষকে বিপন্ন করা, এটি কিন্তু কোনো প্রযুক্তির লক্ষ্য বা উদ্দেশ্য না। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা একেবারে আজকের আলোচনায় আমাদের শেষ পর্যায়ে এসেছি।
শেষে বলা যায় যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা অটোমেশনের মতো নতুন প্রযুক্তি ব্যবহারের ফলে শিল্প প্রযুক্তির যে অভূতপূর্ব, এখানে একটু আমি দুঃখিত, একটা শব্দ একটু বেশি চলে এসছে, অনাভূত হয়ে গেছে, এটা অভূতপূর্ব হবে, অভূত পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। এটি সত্যি কথা। যেমন গুরুত্বপূর্ণ বিষয় হলো মানুষের কাজ দখল করে নেবে উন্নত মানের মেশিন বা রোবট। এর ফলে অনেকেই তাদের কর্মসংস্থান হারাবে। পরবর্তীতে এই পরিস্থিতিতে তথ্য প্রযুক্তি ও কারিগরি জ্ঞান সম্পন্ন ব্যক্তিরাই শুধুমাত্র টিকে থাকবে। কিন্তু সেই জায়গায় আমি একটু আগেই যেটি বললাম যে যতই উন্নতি ঘটানো হোক বা উন্নতির পথে আমরা ধাবিত হই, উন্নতির যেন অন্যতম লক্ষ্য থাকে মানব কল্যাণ বা মানব সেবা। আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা বলতে পারি যে আমাদের দেশে কারিগরি প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ জনবল মাত্র 14% বা তারও কম। এই 14% যে একবারে কম্পিউটারে দক্ষ তা কিন্তু না। এই 14% একটু অ্যালার্ট, সে তার মোবাইল ডিভাইসটি ব্যবহার করতে পারে, সে তার ইলেকট্রিক যে ডিভাইসটি আছে, সে তার যে রেফ্রিজারেটরের রক্ষণাবেক্ষণ করতে পারে, সে মাইক্রোওয়েভ ওভেনের ব্যবহারটি জানে, সে ইন্ডাকশন যে তার চুলাটি আছে সেটির ব্যবহার জানে, নিরাপদ বিদ্যুতের ব্যবহার জানে। এই রকম লোকের সংখ্যা কিন্তু মাত্র 14%। উন্নত বিশ্বের দিকে দেখা যায় যে সেখানে কিন্তু 60% হচ্ছে এই প্রযুক্তি জ্ঞান সম্পন্ন। তাই আমাদের দেশে এখন থেকে একটা সুপরিকল্পনার মাধ্যমে আমাদেরকে এগিয়ে যেতে হবে, যাতে একই সাথে বাংলাদেশ কারিগরি দিক থেকেও একটা দক্ষ জনগোষ্ঠী গড়ে তুলতে পারে, বা দক্ষ জনগোষ্ঠী গড়ে তুলতে পারলেই আমরা আমাদের সামনে যে এই চতুর্থ শিল্প বিপ্লবের কথা বলছি, সেই চতুর্থ শিল্প বিপ্লবের আমরা চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম হব। সুপ্রিয় শিক্ষার্থী, সবশেষ যে কথাটি হবে তোমাদেরকে থ্যাঙ্কস জানানোর আগে, সেটি হচ্ছে যে ক্লাসটি হলো তোমাদের শুধুমাত্র একটি রোড ম্যাপ বা একটি গাইডলাইন দেওয়ার ক্লাস। কোন কোন দিক তোমরা নিয়ে আসবে সেটি তোমাদেরকে এই ক্লাসের মাধ্যমে আমরা জানাচ্ছি। কেননা তোমাদের সিলেবাসের কোথাও এই শিল্প বিপ্লবের প্রথম শিল্প বিপ্লব, দ্বিতীয় শিল্প বিপ্লব, তৃতীয় শিল্প বিপ্লব বা চতুর্থ শিল্প বিপ্লব বিষয়গুলি নেই। অতএব তোমরা এই জিনিস, এই আজকের আলোচ্য বিষয়টি সুন্দরভাবে তোমরা নিজেদের মধ্যে আত্মস্থ করে নিবে, বা সেইভাবে তোমাদের মধ্যে অনুধাবনের মাধ্যমে তোমরা তোমাদের প্রেজেন্টেশনটি নির্ধারিত তারিখের মধ্যে তোমরা জমা দিবে। সে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য এবং নিরাপদ জীবন কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।